হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। তো এএনএম জিএনএম এর যে লাইফ সায়েন্স ক্লাস আমরা শুরু করেছি, তারই আজকে দ্বিতীয় পার্টে তোমাদেরকে স্বাগত। এর আগে আমরা ট্যাক্সোনমি সম্পর্কে পড়েছি এবং ট্যাক্সোনমি সম্পর্কে ওভারঅল একটা ক্লাসে কিন্তু আমাদের যথেষ্ট ধারণা জন্মেছে এবং ট্যাক্সোনমি সম্পর্কে আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের গ্রুপে জানাতে পারবে বা যে ডিসক্রিপশন আছে সেখানে কিন্তু বা যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? আজকের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর, বিভিন্ন জৈব অজৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমেই আমাদের জানতে হবে যে জীবনের কিছু গুরুত্বপূর্ণ যৌগ আছে। যেরকম আমাদের দেহের সবথেকে গুরুত্বপূর্ণ একক কি? কোষ। সেই কোষের ভিতরেও সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। মানে তোমরা জানো যে প্রতিটা কোষ প্রোটোপ্লাজম দিয়ে তৈরি এবং এই প্রোটোপ্লাজমের উপরেই কিন্তু ডিপেন্ড করে আমাদের কোষে, আমাদের দেহের, আমাদের কোষের অনেক কিছু ভারসাম্যতা রক্ষা মানে ডিপেন্ড করছে এবং অনেক কিছুই কিন্তু ডিপেন্ড করে। যেরকম এই প্রোটোপ্লাজমকে আমরা ২ ভাবে ভাঙতে পারি। একটা কি? অজৈব উপাদান, মানে প্রোটোপ্লাজমে কিছু অজৈব উপাদানও থাকে, কিছু জৈব উপাদানও থাকে। কেন আমরা প্রোটোপ্লাজমকেই ভাঙছি? কারণ জীবনের গঠনগত কার্যগত একক তোমরা জানো কোষ, এবং সেই কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমে কিন্তু অনেক কিছুই ইম্পোর্টেন্ট জিনিস থাকে। যার ভিতরে আমরা দুটো ভাগে ভাগছি। একটা কি? অজৈব উপাদান, একটা জৈব উপাদান। অজৈব উপাদানকে দেখো আবার আমরা ৫ ভাগে কিন্তু ভেঙেছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে? জল, অ্যাসিড, ক্ষার, লবণ এবং গ্যাস। অবশ্যই আমরা প্রতিটা পয়েন্ট সম্পর্কে কিন্তু ডিটেইলসে পড়বো। জল কি, অ্যাসিড কি, ক্ষার কি, লবণ কি এবং গ্যাস কি। ঠিক সেরকমই আরেকটা ভাগ কি দেখতে পাচ্ছি আমি? জৈব উপাদান বা অর্গানিক উপাদান, ঠিক আছে? যাকে আমরা ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু, এই দুটো ভাগে কিন্তু ভাঙছি। ক্ষুদ্র অণু যার ভিতরে কি আছে? সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। এবং আরেকটা কি? বৃহৎ অণু যার ভিতরে কি আছে? সরল শর্করা, প্রোটিন, লিপিড, জটিল শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। সমস্ত কিছু তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। সমস্ত কিছু সম্পর্কে আমরা ডিটেইলসে পড়বো, ঠিক আছে? একদম ডিটেইলসে আলোচনা করবো, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা তোমাদের আমি বলে রাখছি, এই যে ক্লাসটা তোমরা করবে বা আমাদের সমস্ত ক্লাসগুলো করবে, প্রশ্ন এখান থেকেই পাবে। এটা তোমাদের থিওরি ক্লাস। এই থিওরি ক্লাসগুলোর পরে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ক্লাসগুলোই কি করলেই আমি পরীক্ষায় সব পেয়ে যাবো? দেখো, তোমাদের হাতে সময় অনেক কম এবং পরীক্ষা জিনিসটা অতটাও সহজ না। তোমরা এই ক্লাসগুলো করার পরে টেক্সট বই ধরবে। ক্লাস 9, ক্লাস 10 এর টেক্সট বই ধরবে। যে টপিকটা পড়াচ্ছি আমার কাছ থেকে টপিকটা, থিওরিটা সব বুঝে যাওয়ার পরে তুমি যখন তোমার ওই টেক্সট বইটা একবার রিডিং দেবে, তোমার মাথায় সমস্ত কিছু চলে আসবে। কেন আমি টেক্সট বই পড়তে বলছি? অবশ্যই টেক্সট বই আমরা যে নোট দেবো সেই নোটটাও পড়বে টেক্সট বই। কেন আমি টেক্সট বইয়ের কথাটাই বলছি? কারণ তোমরা জানো এনএম জেএনএম পরীক্ষায় টেক্সট বই ওরিয়েন্টেড লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে খুব কোশ্চেন থাকে, বা দেখলেই বোঝা যায় যে না টেক্সট বই পড়ে আসলেই হয়ে যেত। কিন্তু তোমরা কনসেপ্ট বুঝতে পারো না অনেক সময় নিজেরা পড়ে। তার জন্য আমরা ক্লাস দেখো, কনসেপ্ট বোঝো, টেক্সট বইটা একবার চোখ বোলাও, সমস্ত কিছু রেডি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই টপিকে এই স্লাইডে একটা গুরুত্বপূর্ণ আমরা এক্সাম ওরিয়েন্টেড জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে পরীক্ষা দিতে পারে যে প্রোটোপ্লাজমটা কি দিয়ে তৈরি? প্রোটোপ্লাজমের এত যখন গুরুত্ব, আমাদের এই জীবন সংগঠনের স্তর, মানে এই টপিকটা প্রথমেই শুরু হয়েছে প্রোটোপ্লাজম দিয়ে। সেই প্রোটোপ্লাজম কি দিয়ে তৈরি? তো দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এসব দিয়ে কিন্তু আমাদের প্রোটোপ্লাজম তৈরি হয়, ঠিক আছে? নেক্সট এবার আমাদের আসছে, আমরা যে টপিকে বললাম না যে প্রথমে অজৈব উপাদানের ভিতরে জল পড়ছে, তাহলে জল সম্পর্কে এবার আমরা পড়বো। জল কি কাজে লাগে, কি জিনিস? দেখো, প্রথমত জলের সংকেত তোমরা জানো H2O। দেখো এখানে কি আছে? এখানে ২ অণু হাইড্রোজেন আছে, ১ অণু জল আছে, অর্থাৎ H2O। জল হচ্ছে আমাদের জলের সংকেত কি? H2O। এবার জলের ধারণা, জল জিনিসটা কি? তোমরা বলবে এ আবার জানে না, আমরা কি জল জিনিস কি জানি না? অবশ্যই, তবুও আমাদের বইয়ের আঙ্গিকে আমাদের মানে যেটা পড়ার জন্য লাগবে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, জীবন ও প্রাণের অপরিহার্য উপাদান, জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। তাহলে জলের সংজ্ঞা আমি পেয়ে গেলাম। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? জীবদেহের জলের পরিমাণ পরীক্ষায় আসতে পারে। মানবদেহে বা জীবদেহে জলের পরিমাণ কত? তো দেখো, জীবদেহের যে ওজন, সেই ওজনের 60 থেকে 80% কিন্তু জল থাকে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। মানে ১০০ কেজি যদি কোনো প্রাণীর ওজন হয়, কোনো জীবের ওজন হয়, তাহলে সেখানে কিন্তু ৬০ থেকে ৮০% জল দিয়ে ভর্তি। মানে ৬০ থেকে ৮০ কেজি কিন্তু তার ভিতরে জল আছে, যদি ১০০ কেজি তার ওজন হয়। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। 60 থেকে 80% জল থাকে। সেটা অবশ্যই প্রাণীর উপর ডিপেন্ড করছে কার বেশি কার কম আছে। এবার এই জলের উৎস কি? জলটা আমরা পাই কোথা থেকে? দেখো, জল পাওয়ার দুটো উৎস, মানে সেটা ব্যবহার্য জলের কথাই বলা হচ্ছে। উৎস দেখো, একটা বলা হয়েছে মাটির কৈশিক জল, যেটা উদ্ভিদ কি করে? উদ্ভিদ মাটির ভিতর, মানে মাটির নিচে থেকে তার যে মানে মূলের মাধ্যমে জলটাকে টেনে আনে, সেটা কৈশিক জল। এবং প্রাণীরা কি করে? প্রাণীরা সরাসরি পানীয় জল বা খাদ্যের মাধ্যমে জলটা পায়। মানে এখানে উৎস বলতে কিন্তু প্রাণীদেহে জলের উৎস বলেছে। প্রাণীদেহে বা জীবদেহে জলের উৎস। জীবরা জল কোথায় পায়? তাহলে জীবদের ভিতরে দুটো, একটা প্রাণী, একটা উদ্ভিদ। উদ্ভিদরা তো জল, কৈশিক জল নিচে থেকে টেনে উপরে তুলছে। আর প্রাণীরা কোথা থেকে পাচ্ছে? সরাসরি যে পানীয় জল খায় বা যে খাদ্য খায়, দেখা যাচ্ছে সে কিছু জিনিস খেলো তার ভিতরে জলের পার্সেন্টেজ আছে। যেমন শসা গেল, শসার ভিতরেও কিছুটা জল আছে।
তো সেইভাবে সে জলের চাহিদাটা মেটাচ্ছে। এখানে কিন্তু উৎস মানে জল কিভাবে তৈরি হচ্ছে সেটা বলছে না। এখানে বলতে চাইছে যে প্রাণীদেহে বা জীবদেহে জলের উৎস কি? তারা কোথা থেকে পাচ্ছে? আচ্ছা তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যারা এএনএম, জিএনএম এর ভিডিওটা আমাদের YouTube থেকে দেখছো, তাদেরকে আমি বলব এএনএম, জিএনএম এর সমস্ত প্রস্তুতির ক্লাস কিন্তু আমরা করাচ্ছি তোমাদের। সেখানে তোমরা আমাদের সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে এবং আমি এটুকু বলতে পারি আমাদের ক্লাস তুমি দেখার পরে যদি তুমি এখান থেকে কোয়েশ্চেন না পাও আমাকে এসে বলবে। এমন কোনো পরীক্ষা নেই যেখানে আমরা সাজেশন বা আমাদের মানে কোয়েশ্চেন পরীক্ষায় আসে না। এই লেভেলের ক্লাস বা এই লেভেলের নোটস বা এই লেভেলের সমস্ত ম্যাটেরিয়ালস তোমাদের শেয়ার করা হবে, যেখান থেকে তুমি তুমি যেটা চাইছো যে যত নাম্বার পেতে চাইছো, যত নম্বরে কোয়ালিফাই করতে চাইছো, সিলেকশন পেতে চাইছো, ঠিক আছে? তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে এইটুকু আমি বলতে পারি। আর আমাদের যে মক টেস্ট তোমাদের জন্য রেডি করা হয়েছে, সেই মক টেস্টগুলো কিন্তু শুধুমাত্র মক টেস্ট না, সাজেস্টিভ মক টেস্ট। ওর ভিতর থেকে কোয়েশ্চেন কমন পাবে। প্রচুর কমন পাবে। এতটাই কমন পাবে যে পরীক্ষায় নামিয়ে আসতে পারবে। ঠিক আছে? পুরো ফুল মক টেস্ট রেডি করা হয়েছে। তো তোমরা যারা প্রস্তুতির জন্য বা মক টেস্টের জন্য চাইছো একটা ভালো জায়গায় আমি প্রিপারেশন নেব, এই অল্প সময়ের মধ্যে প্রিপেয়ার করব, যোগাযোগ করতে পারো। ঠিক আছে? খুবই কম প্রাইসে তোমাদের কিন্তু সমস্ত এএনএম, জিএনএম মানে যে স্টাডি ম্যাটেরিয়ালস কোর্স সমস্ত কিছু আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে? তো চলো এর পরের টপিক কি? জল গেল। এবার জীবদেহে জলের ভূমিকা কি? কি কাজ লাগে জল? কি কাজ ওর? জলের ভূমিকা নিয়ে কিন্তু আমরা এবার পড়ব। তো দেখো, ১ম এ আমাদের জলের ভূমিকা দুটো দিক থেকে পড়তে হবে। এক কি? উদ্ভিদ দেহে এবং এক কি? প্রাণী দেহে। উদ্ভিদ দেহে কি কাজে লাগে জল? অবশ্যই সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান হিসেবে জল কাজে লাগে। আর বীজের অঙ্কুরোদ্গম। দেখো গাছের বাঁচার মেইন দুটো ফান্ডা। একটা হচ্ছে কি ওকে সালোকসংশ্লেষ করে জীবন বাঁচাতে হবে, খাদ্যের প্রয়োজন মেটাতে হবে। আরেকটা কি? গাছটা তৈরি হতেই মানে বীজ থেকে চারা গাছ তৈরি হতেই যে বীজের অঙ্কুরোদ্গম, এই দুটো জায়গাতে কিন্তু মারাত্মকভাবে জলের ভূমিকা আছে। আচ্ছা তাহলে প্রাণী দেহে কি ভূমিকা থাকছে? প্রাণীদেহের ক্ষেত্রে আমি যদি দেখি, দেখো খাদ্যবস্তু আর্দ্র ও পরিপাকে সাহায্য করে। খাদ্যবস্তুটাকে আর্দ্র করতে এবং পরিপাকে সাহায্য করতে কিন্তু আমাদের কি লাগছে? জল লাগছে। তাছাড়াও রক্ত ও লসিকাকে তরল রাখে পরিবহনের মাধ্যমে। ঠিক আছে? তাহলে রক্ত এবং লসিকা যাতে তরল থাকে সেইজন্য আমাদের জল লাগছে। মানে জল যদি না থাকে তো ওইগুলো আস্তে, আস্তে শুষ্ক হয়ে যাবে। এরপরে কি? ঘর্মাক্তকরণ ও মূত্রের মাধ্যমে বিপাকজাত দূষিত পদার্থ বের করে দেয়। যদি আমরা জল না খাই, তাহলে আমাদের যে ঘাম বা মূত্রের মাধ্যমে যে বিষাক্ত বর্জ্য পদার্থ দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, ওটা কিসের সাহায্যে বেরোচ্ছে? জলের সাহায্যে বেরোচ্ছে। না হলে বিষাক্ত পদার্থ তো ওর ভিতরেই থেকে যেত। দেখবে আমরা যখন ঘামি তখন আসলে কি বেরোয়? আসলে তো জলই বেরোয়। তার সাথে কিছু, কিছু তোমার ওই বিষাক্ত উপাদান, বর্জ্য পদার্থ সেগুলো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সেটাকে জলই সাহায্য করছে সেটাকে বের করতে। তাহলে এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু প্রাণীদেহে জলের কারণে ঘটছে। এবার এইবার এর আগে একটা জিনিস আমরা পড়েছিলাম না? যে প্রাণীদেহে বা উদ্ভিদদেহে বা জীবদেহে কতটা জল থাকে? ওটা কতটা থাকে। কিন্তু এইবার পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি? মানুষ দেহে দৈনিক জলের প্রয়োজন কত? একটা মানুষের দৈনিক কতটা জলের প্রয়োজন? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩,০০০ এমএল। ৩,০০০ এমএল মানে ৩ লিটার, মোটামোটা ৩ লিটার, ২.৫ থেকে ৩ লিটার কিন্তু জলের প্রয়োজন। এই ৩ লিটার কেন প্রয়োজন? কোথায় কি কাজে লাগে? দেখো, আমরা এই ৩ লিটারকে কোন ভাবে বের করে দিচ্ছি বা এই জলটাকে তো ইউজ করছি। কোন ভাবে ইউজ করছি? সেখানে দেখো আমরা মূত্রের মাধ্যমেই ১,৫০০ এমএল জল বেরিয়ে যাচ্ছে আমাদের। ঘাম এবং নিঃশ্বাসের মাধ্যমেই ৮০০ থেকে ১,০০০ এমএল জল বেরিয়ে যাচ্ছে। মলের মাধ্যমে কিন্তু ২০ এমএল ২০০ এমএল জল কিন্তু আমাদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এতটা যখন আমাদের বেরিয়ে যাচ্ছে, তাহলে এতটা আমাদের কি? এতটা আমাদের নিশ্চয়ই প্রয়োজন। এতটা যদি আমরা বের করছি, তাহলে এতটা আমাদের ইনটেক করতে হবে। সেজন্য কিন্তু জলের দেখতেই পাচ্ছ যে কোথায় আমাদের জলটা কাজে লেগে যাচ্ছে। ঠিক আছে? এরপরে অ্যাসিডের প্রাথমিক ধারণা। জলের পরবর্তী টপিক আমাদের কি ছিল? অ্যাসিড। অ্যাসিডের কি বলেছে? অ্যাসিড জিনিসটা কি? তাহলে আমাদের ১ম এ অ্যাসিডের সংজ্ঞা পড়তে হবে। অ্যাসিডের সংজ্ঞা পড়তে গিয়ে তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ লেখা আছে, যে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক আয়ন রূপে শুধুমাত্র হাইড্রোজেন বা H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলব? অ্যাসিড বলব। কি? যেসব যৌগ জলীয় দ্রবণে যখন বিয়োজিত হচ্ছে তখন যে সে ধনাত্মক একটা ধনাত্মক আয়ন রিলিজ করবে, একটা ঋণাত্মক আয়ন রিলিজ করবে। যখন ধনাত্মক আয়ন রূপে শুধুমাত্র কি হাইড্রোজেন অর্থাৎ H+ আয়ন সে রিলিজ করছে, তখন তাকে আমরা অ্যাসিড বলব। অবশ্যই তোমরা জানো যে যখন ভাঙা হবে একটা প্লাস একটা মাইনাস বেরোবে যখন আমরা বিয়োজিত করব। ঠিক আছে? তো সেখানে প্লাসটা যখন যদি প্লাসটা যদি H+ হয় তাহলে সে অ্যাসিড, যদি প্লাসটা H+ না হয় তাহলে সে অ্যাসিড না। ঠিক আছে? তাহলে অ্যাসিড হতে গেলে কি করতে হবে? ওকে হাইড্রোজেন আয়ন মুক্ত করতে হবে বা উৎপন্ন করতে হবে। এখানে দেখো একটা উদাহরণ তোমাদের জন্য দিয়ে দিয়েছে, যেখানে বলেছে HCl। HCl কি? HCl কে যদি আমরা বিয়োজিত করি তাহলে H+ এবং Cl- পাবো। দেখো আমার সংজ্ঞায় বলেছিল যে হাইড্রোজেন অর্থাৎ H+ পেতে হবে। H+ আমি পেয়ে গেছি। অর্থাৎ HCl কি? HCl একটা অ্যাসিড। কারণ ও বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করতে পেরেছে। Cl- করলো কি করলো সেটা পরের কথা। H+ করেছে মানেই ও কিন্তু পুরোপুরি অ্যাসিড। আচ্ছা এই অ্যাসিডের প্রপার্টিজ কি? কি সংজ্ঞা আছে অ্যাসিডের? সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত স্বাদের টক।
অ্যাসিডের স্বাদ কিন্তু টক হয়। তোমরা জানো যে লেবুতে অ্যাসিড থাকে, তোমাদের ওই তেঁতুলে অ্যাসিড থাকে, তাই এগুলো সব টক ধরনের না? তাই অ্যাসিডের স্বাদ কি? টক জাতীয় হয়। অবশ্যই যত স্ট্রং অ্যাসিড হবে তত বেশি টক হবে, যত মৃদু অ্যাসিড হবে তত কম টক হবে। এছাড়াও নীল রঙের লিটমাসকে লাল রঙে পরিণত করে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। মানে যদি আমি এই অ্যাসিডটাকে, এই সেলটিকে একটা ক্ষার জাতীয় জিনিসের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে কিছু লবণ উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। অবশ্যই এই যে লবণ কি উৎপন্ন করছে, জল কিভাবে উৎপন্ন করছে, আজকের ক্লাসে আমরা জানবো। তার আগে একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা না অনেক সময় ভুলে যাও যে কে নীল লিটমাসকে লাল করে, কে লাল লিটমাসকে নীল করে। এটা কিন্তু খুবই খুবই একটা ভুলে যাওয়ার মতন কোশ্চেন, মানে ভুলে যাওয়ার মতন একটা টপিক, যে অ্যাসিড নীলকে লাল করে নাকি তোমার হচ্ছে ক্ষার নীলকে লাল করে না লালকে নীল করে। তো এখানে তোমাদের একটা ছন্দ আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ছন্দটা হলো অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল। দেখো একটা ছন্দ না? অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল। তাহলে অ্যাসিড লাল করে দিচ্ছে, কাকে লাল করছে? অবশ্যই নীলকেই লাল করবে, লালকে তো আর লাল করতে পারবে না। অর্থাৎ অ্যাসিড কি করছে? নীলকে লাল করছে। আর অ্যালকালি করে কালি, কালি মানে কি? নীল, মানে কালচে ভাব, অর্থাৎ নীলাভ যে একটা ভাব দেখো, ওটাও কালো কালো ভাব আস্তে আস্তে চলে আসে। তাহলে অ্যালকালি মানে কি? ক্ষার। তাহলে ক্ষার কি করছে? লালকে নীল করছে, কালো করছে, কালো টাইপের। এখানে কালো বলতেই আমাদের ছন্দে বোঝানোর জন্য নীল, ঠিক আছে? তাহলে অ্যালকালি করে কালি, কালি মানে কি করছে? লালকে নীল করছে। আর অ্যাসিড করে লাল, অর্থাৎ অ্যাসিড নীলকে লাল করছে। সেজন্য দেখো এখানে বলেছে নীল রঙের লিটমাসকে লাল রঙে পরিণত করে। এই ছন্দটা অবশ্যই কিন্তু মনে রাখবে, নোট করে রাখবে, ঠিক আছে? এরপরে আসছে অ্যাসিডের প্রকারভেদ। অ্যাসিড কি কি ধরনের হয়, কি কি অ্যাসিড আছে আমাদের, সেখানেই আমরা দেখতে পাচ্ছি। দেখো এই ক্লাসটা কিন্তু ওভারঅল থিওরির ক্লাস, আমি বারবার বলছি। এই থিওরি ক্লাসটা করার পরে একবার, আমার কথা শুনে একবার আজকের ক্লাসটা করার পরে তোমার 9 এর বইটা খুলে একবার তুমি এটাকে রিডিং করো তোমার বই থেকে। যেকোনো বই, তোমার কাছে যে বই থাকুক, ঠিক আছে? তারপরে তুমি আমাকে এসে বলো। যদি সাঁতরার বই থাকে খুবই ভালো, কারণ সাঁতরার বই থেকে অনেক কোয়েশ্চেন হুবহু দেখা যায় আসে। তো তা না হলে তোমার কাছে যেটা আছে টেক্সট বই 9 এ পড়েছো সেটাই। তুমি তারপরে এসে বলো যে না আমার মানে প্রিপারেশন হয়েছে কি হয়নি। তো দেখো খনিজ অ্যাসিড, অ্যাসিডের প্রকারভেদের মধ্যে আমরা কি কি পাচ্ছি? খনিজ অ্যাসিড পাচ্ছি, জৈব অ্যাসিড পাচ্ছি, তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। তাহলে খনিজ অ্যাসিডের কি কি আমাদের কি বলেছে খনিজ অ্যাসিডের টপিকগুলো, সেগুলো আমরা দেখে নিই। দেখো প্রথমেই খনিজ অ্যাসিড কি বলেছে? খনিজ পদার্থ থেকে উৎপন্ন হবে। খনিজ অ্যাসিড যখন, খনিজ অ্যাসিড মানে খনিজ থেকে উৎপন্ন অ্যাসিড। উদাহরণ কি দিয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl, সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। দেখো এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু H নিচে হবে 2, SO4 4টা কিন্তু নিচে হবে, ঠিক আছে? এখানে কিন্তু টাইপিং এর ব্যাপার আছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে বা তোমরা পড়লেই বুঝতে পারবে এগুলো। তাহলে H2SO4, নাইট্রিক অ্যাসিড যেমন HNO3, এখানেও কিন্তু 3টা নিচে হবে, ঠিক আছে? তাহলে এইগুলো কি আমাদের খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড কি? জীবদেহ বা জৈব পদার্থ থেকে উৎপন্ন যে অ্যাসিড তাকে আমরা কি বলবো? জৈব অ্যাসিড বলবো। জীবদেহ বা জৈব পদার্থ থেকে উৎপন্ন অ্যাসিডকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। খনি থেকে উৎপন্নকে খনিজ অ্যাসিড, ব্যাস। এবার এই যে তোমার জৈব অ্যাসিড, এর কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ কিন্তু এর ভিতরে থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। কি থাকে? কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল গ্রুপ মানে কি? কার্বক্সিল গ্রুপ মানে এই বন্ডটা হচ্ছে COOH বন্ড, ঠিক আছে? COOH বন্ড। যখন তুমি কোনো ওই মানে এদের সংকেত দেখবে, তখন যদি সেখানে দেখো যে COOH আছে, তাহলে কিন্তু অবশ্যই ভাবতে হবে এটা একটা জৈব অ্যাসিড, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে COOH বন্ড বর্তমান, ঠিক আছে? উদাহরণ কি? ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় কমেন্টে জানাবে। তাহলে ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এগুলো কি? জৈব অ্যাসিড। দেখো ম্যালিক অ্যাসিড কোথা থেকে পাচ্ছ সেটা কিন্তু তুমি জানলেই বুঝতে পারছো, হ্যাঁ এটা তো একটা জৈব উপাদান, ঠিক আছে? কোথা থেকে কমেন্টে জানাও, তাহলে নিজেরা বুঝতে পারবে। এরপরে আসে তীব্র অ্যাসিড অর্থাৎ স্ট্রং অ্যাসিড। সেটা কি? তীব্র অ্যাসিডের উদাহরণের মধ্যে দেখো কি পড়ছে? আ তীব্র অ্যাসিডের মধ্যে পড়ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এগুলো কিন্তু খুবই স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? এগুলো কিন্তু যেমন তেমন না। এগুলো ইউজ করার ক্ষেত্রেও বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করতে হয়। যখন একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ঢালতে হয়, তখন খুব কাত করে ঢালতে হয়। অর্থাৎ যেন ছটছট করে, অর্থাৎ তরল যেন ছটছট করে না পড়ে, তাহলে ছিটকাবে। ছিটকালে কিন্তু রিঅ্যাকশন হতে পারে যখন তখন। খুবই স্লোলি ঢালতে হয়, কাঁচের পাত্রে ঢালতে হয়, ড্রপার বা যা ইউজ করা হয় কাঁচের ইউজ করা হয়। কারণ এগুলো কিন্তু খুবই স্ট্রং, ঠিক আছে? এগুলো মানে স্কিনে লাগলে বা চামড়ায় লাগলেও কিন্তু প্রচুর রকম ক্ষতি হতে পারে। সেজন্য কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই করা হয়। আরেকটা অ্যাসিড কি আসছে আমাদের? মৃদু অ্যাসিড। যেখানে কি কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এগুলো কিন্তু আমাদের মৃদু অ্যাসিডের মধ্যে পড়ছে। তাহলে অ্যাসিড আমরা 4 প্রকার জানতে পারলাম। খনিজ অ্যাসিড, জৈব অ্যাসিড, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। ঠিক আছে? এরপরে আমাদের জানতে হবে যে জীবদেহে এই অ্যাসিডের কাজ কি? কি কাজে লাগবে অ্যাসিড আমার? অ্যাসিড কোনো কাজে লাগে নাকি তাই? দেখো কি কাজে লাগে? প্রথমত অ্যাসিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো সবকিছুই গুরুত্বপূর্ণ। কোনো কিছুই কাজে না লাগলে সেটা এমনি, এমনি তৈরি হয়নি। অবশ্যই জীবদেহে প্রচুর কাজে লাগবে। কি কাজে লাগে? প্রথমত অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে pH এর ভারসাম্য বজায় রাখা বা pH ব্যালেন্স করা। pH টা কি? তোমরা জানো যে pH অবশ্যই একটা মাত্রা, ক্ষারীয় মাত্রা বা আম্লিক মাত্রাটা আমরা এর উপরে মানে
এর উপর ডিপেন্ড করে। তাহলে সেই পিএইচ যদি বেশি ক্ষারীয় হয়ে যায়, তাকে ব্যালেন্স করার জন্য কি অ্যাসিড এসে সেই জিনিসটাকে ব্যালেন্স করে ভারসাম্যটা বজায় রাখবে। অর্থাৎ পিএইচ এর মাত্রা বজায় রাখে। বেশি ক্ষারীয় হয়ে গেলে অ্যাসিড চলে এসে ওটাকে ব্যালেন্স করে দেবে। ঠিক ক্ষারের ক্ষেত্রেও কিন্তু সেটা হবে। যখন যেটা আম্লিক হয়ে যাবে, ক্ষার এসে কিন্তু সেটাকে ব্যালেন্স করে দেবে। ক্ষারের বেলায় আমরা সেটা পড়ব। আর কি কাজে লাগে? পরিপাক করতে লাগে। পাকস্থলীতে উপস্থিত যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl খাদ্য গ্রহণের পর খাদ্যকে ক্ষুদ্র, ক্ষুদ্র কণিকায় ভেঙে হজমে সাহায্য করে। যদি HCl না থাকে তাহলে আমরা তো খাদ্য চিবিয়ে খাচ্ছি ঠিক আছে, কিন্তু সেটাকে কিন্তু পাকস্থলীতে গিয়ে আরেকবার রান্নার মতন রান্না করা হয়, ঠিক আছে? সেখানে আরো ক্ষুদ্র, ক্ষুদ্র অণুতে ভাঙা হয়। তাহলে সেই প্রক্রিয়াটা কিন্তু HCl ছাড়া সম্ভব না। অর্থাৎ যদি HCl না থাকতো মানে অ্যাসিড যদি আমাদের কোনো কাজে না লাগতো, তাহলে আমরা খাদ্যটাকে ভাঙতেই পারতাম না। অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়া খুবই জটিল হয়ে যেত। ঠিক আছে? আরেকটা কাজ কি? পেশির ক্লান্তি দূর করতে কিন্তু অ্যাসিড কাজে লাগে। যেরকম কি ক্লান্তির পর পেশিকে অক্সিজেন যোগান দিতে এবং মাইটোকন্ড্রিয়াকে শক্তি যোগাতে। তোমরা জানো মাইটোকন্ড্রিয়া কি? কোষের শক্তিকর। যখন আমরা কোষ টপিকটা পড়বো, এই যে চ্যাপ্টারের ভিতরেই কোষ আছে। যখন আমরা কোষ পড়বো তখন দেখব মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তিকর। তাহলে সেখানে যে ল্যাকটিক অ্যাসিড লাগে সেই ল্যাকটিক অ্যাসিডের যোগান দেয় অ্যাসিড। তাহলে অ্যাসিড এখানে ল্যাকটিক অ্যাসিড হিসেবে কাজে লাগছে। আবার পেশি ক্লান্তির পর অক্সিজেনের যোগান দিতেও সেখানে অ্যাসিড কাজে লাগছে। অর্থাৎ অ্যাসিডের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি আরো ২-৪ টে মানে কম গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে সেগুলো তোমরা কিন্তু টেক্সট বইতে পেয়ে যাবে বা আমরা নোট দিলে নোটে পেয়ে যাবে। ঠিক আছে? এবার আসছে ক্ষার, অ্যাসিড চলে গেল। এবার ক্ষারকে নিয়ে আমাদের ভাবতে হবে। দেখো, ক্ষারের ধারণা আমাদের জানতে গেলে ১ম এ ক্ষার কাকে বলে সেটা আমরা জেনে নিই। প্রথমত জলে দ্রবীভূত আচ্ছা, ক্ষারের কিন্তু OH মাইনাস আমাদের অ্যাসিডের বেলায় কি ছিল H+ আর ক্ষারের কিন্তু OH মাইনাস, ঠিক আছে? এবার সংজ্ঞাটা জেনে নিই। জলে দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকের অক্সাইড ও হাইড্রক্সাইড ক্ষার, হাইড্রক্সকে ক্ষার বলে, ঠিক আছে? জলে দ্রবীভূত যাবতীয় যা ধাতব মূলক আছে, সেই ধাতব মূলকের অক্সাইড এবং হাইড্রক্সাইড ভার্সনকে আমরা ক্ষার বলব। মানে সেই ধাতব মূলক যদি জলে দ্রবীভূত হওয়ার পরে অক্সাইড যে ভার্সনটা তার হবে সেটাকেও আমরা কি বলবো? সেটা ক্ষারে পরিণত হয়ে যায় এবং হাইড্রক্সাইড যে ভার্সন সেটাও কিন্তু ক্ষারে পরিণত হয়ে যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যেটা সহজ কথা, সর্বদা এরা বিয়োজিত হয়ে হাইড্রক্সিল অর্থাৎ OH মাইনাস আয়ন উৎপন্ন করে। ও যেরকম কি করছিল? ও হচ্ছে H+ আয়ন উৎপন্ন করছিল। এ কি করবে? OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ যখন আমি এদের বিয়োজন করব তখন দেখো একটা NaOH কে ভাঙলে আমরা কি পাচ্ছি? একটা প্লাস পাবো, একটা মাইনাস পাবো। আগে যেরকম H+ পেলেই ধরে নিচ্ছিলাম কি সে মানে তোমার অ্যাসিড। এখানে যেরকম OH মাইনাস যেরকম NaOH কে ভাঙলে Na+OH মাইনাস, তাহলে এই যে OH মাইনাস পেলেই কিন্তু আমরা ধরে নেব যে নাকি এটা সম্পূর্ণ ক্ষার। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। OH মাইনাস মানেই ক্ষার। আচ্ছা, এর কি প্রপার্টিজ আছে, কি বৈশিষ্ট্য আছে? প্রথমত এরা স্পর্শে পিচ্ছিল হয়। ঠিক আছে? এরা একদম স্লিপারি টাইপের হয়, পিচ্ছিল হয় খুবই। এরা কি করে? অ্যালকালি করে কালি অর্থাৎ লাল রঙকে নীলে পরিবর্তন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। ঠিক যেরকম আমরা ওটা পড়েছিলাম কি? যে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে অর্থাৎ একে অপরের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। আমরা লবণটাও পড়বো, জলটাও পড়বো। ঠিক আছে? আচ্ছা, কিছু তীব্র ক্ষারের নাম এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো ইম্পোর্টেন্ট। যেরকম NaOH, KOH, ঠিক আছে? আর মৃদু ক্ষার কি? NH4OH। দেখো সবগুলোতে OH আছে। কারণ কি? এদেরকে ভাঙলে আমরা OH মাইনাস পেয়ে যাবো। ঠিক আছে? এরপরে জীবদেহে ক্ষারের কি ভূমিকা? অ্যাসিডের যেরকম ভূমিকা আছে ক্ষারেরও নিশ্চয়ই ভূমিকা আছে। ক্ষার তো এমনি না। তাহলে ক্ষারেরও দেখো প্রথম কাজ কি? পিএইচ ব্যালেন্স করা। দেখো এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে পিএইচ ব্যালেন্স করা হচ্ছে। এটা তো ১ নম্বর কাজ। তবে আমরা এখানে পয়েন্ট টু পয়েন্ট দেখি। প্রথমত দেহের অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে ক্ষার তাকে প্রশমিত করে। অর্থাৎ এখানে এর মানেই কিন্তু পিএইচ ব্যালেন্স করে। ঠিক আছে? অ্যাসিড বেড়ে গেলেই এ গিয়ে কি করবে? অ্যাসিডটাকে কমিয়ে মানে অ্যাসিডটাকে ব্যালেন্স করবে। আর কি প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে? ঠিক আছে? রক্তে একটি প্রাকৃতিক বাফার যা বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু বাফার ক্রিয়া বা জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করতে হেল্প করে। আর এখানে একটা জিনিস মনে রাখবে এক্সাম ফ্যাক্ট হিসাবে হিমোগ্লোবিন বাফার HbO, HHB আরবিতে আরবিসিতে অবস্থান করে। তাহলে হিমোগ্লোবিন বাফার কোথায় অবস্থান করে? আরবিসিতে অবস্থান করে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে? শর্ট নোট বা ট্রিক এরকম তোমাদেরকে আমরা ক্লাসের মাঝখানে দিয়ে দেব। আচ্ছা, আর কি করে? আর এই ক্ষার কিন্তু উৎসেচক সক্রিয়করণে সাহায্য করে। বিভিন্ন উৎসেচক যেরকম ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে। অর্থাৎ কিছু, কিছু উৎসেচক আছে যারা এমনিতে কাজ করে ভালো কিন্তু যদি সেখানে ক্ষার চলে যায় তাহলে কিন্তু সে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এই যে ক্ষারকে উত্তেজিত করা বা ক্ষারের উৎসেচক মানে সে যে গতিতে কাজ করছিল আমি তাকে এড করার ফলে সে আরো গতিতে কাজ করা শুরু করলো। তাকে বলে কি? উৎসেচক। তাহলে এখানে ক্ষার কিন্তু উৎসেচক হিসাবেও কিছু, কিছু হরমোনের ক্ষেত্রে কাজ করে থাকে। তো চলো এবার আমরা জানবো যে লবণ। এই যে অনেকক্ষণ ধরে বলছি না লবণ উৎপন্ন করে, জল উৎপন্ন করে। লবণ কি? জল কি? সেগুলো আমরা কিন্তু পড়বো। লবণ কি? দেখো প্রথমত একটা তোমাদের বিক্রিয়া আমি দেখিয়ে দিচ্ছি। HCl প্লাস NaOH। এখান থেকে আমরা কি পাচ্ছি? NaCl পাচ্ছি এবং জল পাচ্ছি। দেখো HCl একটা কি অ্যাসিড আমরা পড়েছি। HCl যেখানে ভাঙলে আমরা কি H+ পাই তো? H+ আর Cl- মাইনাস পাই। আবার NaOH কে ভাঙলে কি পাই? Na+,
OH মাইনাস একটু আগে দেখলাম, মানে এই দুটো যে অ্যাসিডের যে আমি তোমাদের ডেফিনেশনটা বললাম সেখানে আমরা HCl কে নিয়েই দেখিয়েছি, এবং ক্ষারের যে ডেফিনেশনটা বলেছি সেখানে আমরা NaOH কে নিয়েই দেখিয়েছি। তাহলে HCl এবং NaOH এই দুটো একটা ভীষণ অ্যাসিড এবং একটা ভীষণ ক্ষার। অ্যাসিড এবং ক্ষার একটু আগে আমরা কি বলেছিলাম যে অ্যাসিড এবং ক্ষার একে অপরের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। দেখো ঠিক এখানেই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি করেছে, NaCl তৈরি করেছে এবং জল উৎপন্ন করেছে। দেখো NaCl করতে গেলে একে কি করতে হবে দেখতেই পাচ্ছ, এখান থেকে Na নিয়েছে, এখান থেকে Cl নিয়েছে, অর্থাৎ যে H প্লাস আয়ন বেরিয়েছিল এবং যে OH মাইনাস আয়ন বেরিয়েছিল, এই দুটো মিলে কি করেছে, দেখো এখানে H আছে দুটো অনুপাত এবং জল আছে এক অনুপাত, তাই এখানে H2O অর্থাৎ জল কিন্তু সে বের করেছে, এবং এই Na এবং Cl যুক্ত হয়ে NaCl তৈরি করেছে, যেটা একটা লবণ, আমরা যে লবণ খাই সেটা হচ্ছে NaCl, ঠিক আছে। লবণ এবং জল উৎপন্ন করছে, একটা অ্যাসিড এবং একটা ক্ষার মিশে। এবার আমাদের আরো পড়তে হবে যে এই লবণ লবণ কি 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 কাজে লাগে, কি লবণের ভাগ ভাগ আছে সেগুলো আমাদের পড়তে হবে। এবার দেখো শমিত বা প্রশম লবণ, এক ধরনের লবণ হয় শমিত বা প্রশম লবণ থেকে বলা হয়, এটা সম্পূর্ণ প্রতিস্থাপনে তৈরি হয়। সম্পূর্ণ প্রতিস্থাপন মানে কি, এর ভিতরে কোনো তোমার H প্লাসও থাকে না, OH মাইনাসও থাকে না। দেখো যেরকম HCl এর ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে NaCl তৈরি হলো, সম্পূর্ণ প্রতিস্থাপন হয়েছে না, এখান থেকে Na নিয়েছে, এখান থেকে Cl নিয়েছে, নিয়ে সম্পূর্ণ NaCl হয়ে গেছে, এর ভিতরে কোনো হাইড্রোজেন মানে H প্লাসও নেই, OH মাইনাসও নেই, এই সম্পূর্ণ একদম প্রতিস্থাপন, এখান থেকে দুটো দুটো থেকে নিয়ে একটা নতুনটা তৈরি করেছে এবং বাদ বাকিগুলোকে মিলে জল বের করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা সম্পূর্ণ প্রতিস্থাপন করে। আম্লিক বা বাই লবণ যেটা বলা হয় বা অ্যাসিডিক সল্ট বলা হয়, দেখো নামেই আছে আম্লিক লবণ, তাহলে কি থাকবে বা অ্যাসিডিক সল্ট, মানে অ্যাসিড থেকে যাবে কিছুটা, মানে পুরোপুরি প্রতিস্থাপন হবে না, কিছুটা অ্যাসিড থেকে যাবে, তাই একে বলা হয় যে আংশিক প্রতিস্থাপনে H প্লাস থাকে। দেখো উদাহরণ যদি নেই NaHSO4, দেখো এখানে এই যে H এসে গেছে না, এটা তো NaSO4 হলে তো মিটে যেত, কিন্তু NaHSO4 এই যে H থেকে গেছে অর্থাৎ H প্লাস থেকে গেছে, তাই একে আমরা কি বলবো, আম্লিক লবণ বা বাই লবণ। ঠিক সেরকমই ক্ষার লবণ কাকে বলবো, যার ভিতরে OH থেকে যাবে অর্থাৎ আংশিক ক্ষারের প্রতিস্থাপন হবে, ঠিক আছে, মানে ক্ষার কিছুটা থেকে যাবে, তাকে আমরা বলবো কি ক্ষারীয় লবণ। যেরকম ক্ষারীয় লেড নাইট্রেট, দেখো এর নামের প্রথমে কি আছে, নামের প্রথমে ক্ষারীয় লেখা আছে, তাহলে ক্ষারীয় লেড নাইট্রেট, ক্ষারীয় দিয়ে যদি কোনো নাম থাকে অবশ্যই, বা যদি কোনো সংকেতে আমরা দেখি OH এর ভাব আছে, তখন কিন্তু আমরা সেটাকে ধরে নেবো যে সেটা একটা ক্ষারীয় লবণ, ঠিক আছে। এবার লবণের ভূমিকাও আমাদের পড়তে হবে। আচ্ছা, আমরা যে ৫ টা ভাগ পড়েছিলাম অজৈব উপাদানের, সেখানে কিন্তু একটা ছিল লবণ, একটা ছিল গ্যাসও ছিল। জল ছিল, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে অ্যাসিড ছিল, ক্ষার ছিল, লবণ আর গ্যাস ছিল। তাহলে লবণ এবং গ্যাসের ভূমিকা কি সেটা আমরা একবারেই পড়ে নিচ্ছি। দেখো প্রথমত জীবদেহে লবণের ভূমিকাটা আমরা পড়ি। ১ম পয়েন্ট কি? অভিস্রবণ। কোষের ভিতরে ও বাইরে তরলের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত ঘামে জল ও লবণ বেরিয়ে গেলে ওআরএস পান করতে হয়। দেখো অভিস্রবণ মানে কি? অভিস্রবণ মানে কোষের ভিতরে বাইরে যে জলের ঘনত্ব, দেখা যাচ্ছে কোষের ভিতরে বেশি জল, বাইরে কম জল। তাহলে কি হবে? ভিতর থেকে জল বাইরে বেরিয়ে চলে আসবে। আবার কোষের বাইরে বেশি জল, ভিতরে কম জল। তখন কি হবে? মানে জল সবসময় কি করে? কম জায়গা থেকে বেশি, মানে কম ঘনত্ব থেকে বেশি, মানে বেশি ঘনত্ব থেকে কমের দিকে চলে আসে। তাহলে যেখানে বেশি থাকবে, যেখানে কম থাকবে, জল সেখানে চলে যাবে। তাহলে এই যে অভিস্রবণ, এই অভিস্রবণ কিন্তু ঘাম অভিস্রবণ কিন্তু নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত ঘামে জল ও লবণ বেরিয়ে যায়। আমাদের অনেক সময় অতিরিক্ত ঘাম হওয়ার পর তখন আমরা কি করি? ওআরএস পান করি। তাহলে জল কিন্তু মানে এই যে তোমার লবণ কিন্তু কি করে? এই ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক যেরকম ঘামের সাথে আমাদের লবণ বেরিয়ে গেলে আমরা কি ওআরএস পান করি, অর্থাৎ লবণ ইনটেক করে নিই যাতে ভারসাম্যটা বজায় থাকে। ঠিক আছে? তাহলে এখানে জল এবং লবণ দুজন কিন্তু একসাথে মিলে কাজ করছে। এছাড়াও স্নায়ু ও পেশি। স্নায়ু স্পন্দন পরিবহন ও পেশি সংকোচনে অপরিহার্য। হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ লবণ কিন্তু আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। দেখবে জীবদেহে লবণের ভূমিকা আছে বলেই কিছু, কিছু বিশেষ রোগের ক্ষেত্রে বলা হয় যে লবণ কম খাবে। কেন? কারণ তোমার দেহে লবণ যথেষ্ট আছে, নতুন লবণ দিয়ে তোমার ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। তাহলে যে জিনিস আমি ইনটেক করলে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, তাহলে সেই জিনিসের নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব বা ভূমিকা আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এরপর আসছে কোষে গ্যাসের ভূমিকা। গ্যাসটা নিয়ে আমাদের পড়তে হবে। গ্যাস নিয়ে বেশি কিছু না, গ্যাস নিয়ে অল্প, অল্প পড়লেই হয়ে যাবে। কারণ গ্যাস সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এগুলো। অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি, তোমরা প্রত্যেকেই জানো যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কোষের শক্তি মুক্তিতে সাহায্য করে। শ্বসন প্রক্রিয়া কমপ্লিট হবে না অক্সিজেন না হলে। দ্বিতীয়ত যদি আমরা কার্বন ডাই অক্সাইড সম্পর্কে দেখি, কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 সবুজ উদ্ভিদের শ্বাস-সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে, অর্থাৎ মানে CO2 না হলে তো গাছ খাদ্যই তৈরি করতে পারবে না। তাই এখানে মানে গ্যাসটা কিভাবে কাজে লাগছে দেখতে পাচ্ছ। এরপরে আসে কি? নাইট্রোজেন। কিন্তু প্রোটোপ্লাজমের একটি বিশেষ উপাদান, আমরা সেই প্রথম থেকেই পড়ছি, প্রোটোপ্লাজমেরই ভাগ এইগুলো। প্রোটোপ্লাজমের অপরিহার্য জিনিস এইগুলো। তাহলে সেই প্রোটোপ্লাজম তৈরি হতেই তো নাইট্রোজেন লাগে। অর্থাৎ গ্যাসেরও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের আছে। আমি আবারও একবার তোমাদেরকে বলব, যারা এএনএম, জিএনএম এর প্রিপারেশন করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। এত সুন্দর ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে এবং ক্লাসের সাথে, সাথে তোমাদের নোটস এবং স্টাডি ম্যাটেরিয়ালস এবং এই প্রতিটা ক্লাসের যে কটা ক্লাস তোমাদের আমি নেব, সেই প্রতিটা ক্লাসের কিন্তু
কুইজ করানো হবে, প্রতিটা ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ওই কোয়েশ্চেনগুলো করলে তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকটা সাজেশন চলে আসবে। আর আমাদের ফুল মক টেস্ট তো আছেই। যদি কেউ চাও যে না আমি অন্য কোথাও প্রিপারেশন নিচ্ছি, শুধু মক টেস্টগুলো দেবো, তবুও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বা যদি চাও যে আমি এখানেই প্রিপারেশন নেবো, এখান থেকেই সবকিছু কমপ্লিট করবো, নোটস এখান থেকেই পেয়ে যাবো, অবশ্যই সমস্ত ক্লাসই করানো হবে এবং সমস্ত ক্লাসে আলাদা আলাদা টিচার দিয়ে, এমন না একজন টিচার সব পড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? সমস্ত আলাদা আলাদা সাবজেক্টের স্পেশালিস্ট টিচার নিয়ে তোমাদের কিন্তু সিলেকশনটা ধরিয়ে দেওয়া হবে। তার জন্য কি স্ক্রিনে দেওয়া নাম্বারে, নিচে দেখতে পাচ্ছ নাম্বার 8207092579, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, NMGNM লিখে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। এরপরে আসছে জৈব উপাদান, ঠিক আছে? জৈব উপাদানের ভিতরে আমরা ক্ষুদ্র অণুসমূহ নিয়ে পড়বো। আমরা জানি ক্ষুদ্র অণুসমূহ একটা আছে বৃহৎ অণুসমূহ। তো ক্ষুদ্র অণুসমূহ নিয়ে আমরা পড়ছি। সেখানে দেখো পরিষ্কার করে বলা আছে যে কার্বন ও হাইড্রোজেন সহযোগে গঠিত জটিল কোষ কাঠামোর প্রাথমিক একক। তাহলে কোষের কাঠামোর প্রাথমিক একক কি? কার্বন এবং হাইড্রোজেন সংযোগে গঠিত জটিল কোষ কাঠামোর একটা প্রাথমিক একক হিসেবে কিন্তু আমাদের ধরতে হবে। যেখানে আমরা কিছু কিছু জিনিস পাচ্ছি, যেমন কি সরল শর্করা। সরল শর্করা কি করে? শক্তির মুক্তির মেন উৎস কিন্তু এটাই। সরল শর্করা ভেঙেই কিন্তু শক্তি উৎপন্ন হয়। তারপর আসছে অ্যামাইনো অ্যাসিড, যেটা প্রোটিনের গঠনগত একক, ঠিক আছে? এবং কোষের আমাদের দেহের গঠনগত কার্যগত একক কি? কোষ। সেরকম প্রোটিনের গঠনগত কার্যগত একক কিন্তু অ্যামাইনো অ্যাসিড। তারপরে আসছে নিউক্লিওটাইড, যেটা কিন্তু ডিএনএ ও আরএনএ এর গঠনগত একক। তাহলে নিউক্লিওটাইড কি? ডিএনএ এবং আরএনএ এর গঠনগত একক। এবং ফ্যাটি অ্যাসিড, এই কিন্তু একটা স্পেলিং মিস্টেক আছে। ফ্যাটি অ্যাসিড, যেটা লিপিড বা ফ্যাটের একক। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। দেখো এদের এখানে যে গঠন সংকেত কিন্তু দেওয়া আছে, কিন্তু তোমাদের এটা লাগবে না, গঠন সংকেত পরীক্ষায় আসবে না, ঠিক আছে? সেরকমভাবে আসবে না, যেগুলো যা আসার মতন আমরা বলে দেবো, ঠিক আছে? তাহলে এইগুলো কি আমাদের দেহের জৈব অণুসমূহের মধ্যে পড়ে। এবার এই যে ক্ষুদ্র অণু সরল শর্করা, সেই সরল শর্করা নিয়ে পড়বো, প্রত্যেকটা নিয়ে আবার ডিটেলসে পড়বো, ঠিক আছে? জাস্ট বলে চলে আসলাম না, প্রত্যেকটা নিয়ে ডিটেলসে পড়ানো হবে। তাহলে যে সরল শর্করা বা সিম্পল সুগার, বা এটাকে আমরা সহজে গ্লুকোজও বলতে পারি, সেখানে এদের সংকেতটা আগে দেখো। C6H12O6, তাহলে সরল শর্করার সাধারণ সংকেত কি? C6H12O6। তাহলে এর অনুপাতটা দেখো এখানে কি কি আছে? C ফর কার্বন আছে, H ফর হাইড্রোজেন আছে, ওপর অক্সিজেন আছে। তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এদের অনুপাত কি? দেখো এইটাকে যদি আমি অনুপাতে দেখি, তাহলে C আছে 6 অনুপাত, H আছে 12 অনুপাত, O আছে 6। তাহলে এটাকে আমরা 1:2:1 লিখতে পারি না? 6 6 দুগুণ 12, তাহলে 6 1:2:1। তাহলে এটা কি অনুপাতে আছে? এটা কিন্তু 1:2:1 অনুপাতে আছে। সেটাই দেখো এখানে তোমাদের কিন্তু লেখা আছে যে 1:2:1 অনুপাতে আছে। এই যে তাদের গঠন সংকেত, এখানে তুমি যদি দেখো যে C6 আছে, দেখো এই সোজাসুজি তুমি যদি বরাবর দেখো, দেখো 6টা C আছে। তাহলে C6 আমি পেয়ে গেলাম। H12 কি আছে? দেখো যেখানে আমরা H পাচ্ছি, সেগুলো তো আমার H পাচ্ছি। তাছাড়া দেখো OH এর মধ্যেও একটা করে H আছে না? তাহলে সেই H গুলোকেও যদি আমরা ধরি, তাহলে টোটাল কটা হাইড্রোজেন আছে? গুনলে দেখতে পাবে 12টা হাইড্রোজেন আছে এবং কটা অক্সিজেন আছে? দেখো গুনলে 1, 2, 3, 4, 5 আর একটা 6। তাহলে 6টা আমাদের কি আছে? 6টা আমাদের OH ও আছে। তাহলে এখানে দেখো আমাদের C6H12O6 টা কমপ্লিট হচ্ছে। এদের প্রধান ভূমিকা কি? কি কাজে লাগে আমাদের? জীবদেহে সরল শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। বললাম না যে শক্তিটা তৈরি হয় এখান থেকে সরল শর্করা ভেঙে। তাহলে আমাদের যে শক্তি, জীবদের শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা কোথা থেকে? এই সরল শর্করা ভেঙে কিন্তু তৈরি হচ্ছে। দ্বিতীয়ত গ্লুকোজ যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তাই গ্লুকোজ মানে কিন্তু সরল শর্করা, ঠিক আছে? তাহলে গ্লুকোজ যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে এবং ডিএনএ, আরএনএ এর গঠনে অংশ নেয় এবং রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ শর্করা রূপে কিন্তু আমাদের ডিএনএ এবং আরএনএ, যেরকম ডিএনএ এর ফুল ফর্ম তে আমরা বুঝতে পারছি যে ডিঅক্সিরাইবোজ আছে, আরএনএ তে রাইবোজ আছে। তাহলে এদের গঠনে যে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজে কিন্তু শর্করা রূপে কিন্তু অবস্থান করে। এরপরে আসছে ক্ষুদ্র অণুসমূহ অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আমরা জানি যে সরল শর্করার পরবর্তী ধাপে কি? অ্যামাইনো অ্যাসিড। দেখো প্রোটিন গঠনের অত্যন্ত আবশ্যক একক, আমরা বললাম না যে প্রোটিনের গঠনগত একক কি? অ্যামাইনো অ্যাসিড। একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলে পলিপেপটাইড শৃঙ্খল এবং প্রোটিন গঠন করে। তাহলে এটা কিন্তু দুবার লেখা হয়ে গেছে। পলিপেপটাইড শৃঙ্খল এবং প্রোটিন গঠন করে, ঠিক আছে? একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলে। তাহলে দেখো এখানে আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের একটা সাধারণ সংকেত দেখি, তাহলে এখানে একটা পুরো বড় সংকেত আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সংকেতটাকে যদি আমরা ব্রেকডাউন করি, এখানে এই যে কার্বনের সঙ্গে যেগুলো লেগে আছে H2N, সরি N2H, তারপরে হচ্ছে NH2, সরি সেটা ভুলে যাচ্ছি, NH2, হাইড্রোজেন R, তারপরে COOH, এগুলো কি? এগুলো কি? এটাই আমাদের কিন্তু পড়তে হবে। দেখো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে NH2 যে বন্ডটা আছে, তোমরা বলবে যে আমারও যেটা দেখেই মানে কি বলবো, দেখেই আমার মানে হয়ে গেল, সেটা কি? H2N দেখেই মনে হচ্ছে না H2N, এটা বোঝাবো বলেই তোমাদের বলতে গেলাম আর আমারও মুখ দিয়ে H2N বেরিয়ে গেল। দেখেই মনে হচ্ছে না H2N। তোমরা বলবে যে স্যার এখানে তো H2N লেখা, তাহলে আপনি NH2 বলছেন কেন? দেখো সবসময় তোমরা যদি না জেনে থাকো, অনেকেই জানো
বন্ডের দিক থেকে কিন্তু হিসেব করা হয় যে বন্ড যে দিক থেকে বন্ড শুরু সেই দিক থেকে আমরা গুনবো, কারণ এই কার্বন সরাসরি বন্ড করছে এন এর সাথে, সেই জন্য এনটাকে আগে রাখা হয়েছে, তারপরে এইচ টুকে রাখা হয়েছে। যদি হাইড্রোজেনের সাথে বন্ড করতো তাহলে আমরা রাখতাম হাইড্রোজেনটাকে আগে, তারপরে এন। যেহেতু এন এর সাথে বন্ড করছে তাই এন এইচ টুটাই ওইভাবে ঘুরিয়ে কিন্তু লেখা হয়েছে। এবং তুমি তুমি এইচ টু এন লেখো আর এন এইচ টু লেখো, ব্যাপার কিন্তু একই। সে হয় না 3 গুণ 2 আর 2 গুণ 3 দুটোর মানেই একই। সেই জন্য কিন্তু এখানে যে পাশ থেকে বন্ড করছে সেই পাশ থেকেই আমরা তাকে বলবো, ঠিক আছে? বা এই বন্ডটাকেও আমরা বলবো NH2 বন্ড, ঠিক আছে? আচ্ছা এটা কি এই যে NH2 এটা কি? এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ বা অ্যামাইনো বর্গ। আরেকটা আমরা জিনিস পাচ্ছি কি COOH, কই COOH? এই যে C, এই একটাও আর এই একটা H, তাহলে COOH। এই যে COOH বন্ড এটাকে আমরা কি বলবো? কার্বক্সিল বন্ড। কি বলবো? কার্বক্সিল গ্রুপ বা কার্বক্সিল বর্গ, ঠিক আছে? এরপরে দেখো একটা জিনিস পাচ্ছি, H টা তো জানো হাইড্রোজেন। এরপরে একটা জিনিস পাচ্ছি কি R। এই Rটা কি? R হলো দেখো এখানে বলেছে অ্যালকাইল গ্রুপ। R কে কি বলা হচ্ছে? অ্যালকাইল গ্রুপ বা R বর্গ। পার্শ্বীয় শৃঙ্খল R, এই R বর্গের পরিবর্তনের জন্যই আমরা অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তনের জন্য বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি হয়। তবে এই Rটা কি? R এর নাম তো কোনোদিন শুনিনি। দেখো R এর একটা বড়সড় সংকেত আছে। সেই সংকেতটাকে ছোটখাটো করে কিন্তু R লেখা হয়েছে। যেটা লেখা আছে যে সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে দেখো CHNH2COOH। আর এই যে এটা কিন্তু সাধারণ সংকেত, R এর সাধারণ সংকেত না, এই পুরোটার সাধারণ সংকেত কি? R বন্ড CHNH2COOH। দেখো সবগুলো আছে কিনা? R আছে? হ্যাঁ R আছে। CH, এই যে CH, NH2, এই যে NH2, COOH, এই যে COOH। তাহলে এর সাধারণ সংকেত কি? RCHNH2COOH। তাহলে R কি? একটা অ্যালকাইল গ্রুপকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। আর এইভাবেই কিন্তু গ্রুপকে মানে এটাকে এইভাবেই কিন্তু সাধারণ সংকেতকে এই তোমার মানে কি বলে? তোমার সাধারণ সংকেতকে এইভাবে কিন্তু ভাঙা হয়ে থাকে, ঠিক আছে? এরপরে আসে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন সংশ্লেষণ সম্পর্কে কিন্তু আমরা পড়ব। দেখো ৮টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে, ৮টি, যেটা মানবদেহে সংশ্লেষিত হয় না, আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। মানে আমরা সরাসরি সংশ্লেষণ করতে পারি না, বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমরা গ্রহণ করি। কি সেই ৮টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? দেখো কি এখানে বলছে নামগুলো? লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন। তো এই যে ৮টা নাম, এই ৮টা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যেটা কিন্তু আমরা সরাসরি আমাদের দেহে সংশ্লেষিত হয় না, খাদ্যের মাধ্যমে আমরা গ্রহণ করি। আচ্ছা প্রোটিন গঠনের যে পর্যায়ক্রম ধাপ সেটা আমরা একবার আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? কি? প্রথমত অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে কি হয়? পেপটাইডস হয়, সেখান থেকে পলিপেপটাইডস, সেখান থেকে পেপটোন, তারপরে প্রোটিওজ, তারপরে প্রোটিন। তাহলে প্রোটিন গঠনের পর্যায়ক্রমিক ধাপটা কি? সেজন্য বলেছে কিন্তু গঠনগত একক কিন্তু অ্যামাইনো অ্যাসিড। দেখো শুরু কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়েই হচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড, তারপরে পেপটাইডস, তারপরে পলিপেপটাইডস, তারপরে পেপটোন, তারপরে প্রোটিওজ, তারপরে প্রোটিন। এই ধাপে কিন্তু আমাদের প্রোটিন কিন্তু গঠন হচ্ছে। এরপরে জীবদেহের অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা। অ্যামাইনো অ্যাসিড তো পড়ছি। কি কাজে লাগবে? দেখো প্রতিটা জিনিস আমরা পড়ছি যখন, তার কাজ পড়ছি, তার ভাগগুলো পড়ছি, আর সমস্ত ডিটেইলস পড়ছি এবং তার ভূমিকাটাও কিন্তু আমরা পড়ছি। প্রথমত প্রোটিনের যখন গঠনগত একক, তাহলে প্রথম কাজ কি ওর কিন্তু প্রথম কাজ কি? প্রোটিনে গঠন করা। অর্থাৎ প্রোটিন ও উৎসেচকের প্রাথমিক উপাদান হিসেবে কাজ করে। এরপরে কি? হরমোন উৎপাদন। যেরকম টাইরোসিন থেকে থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন হরমোন উৎপন্ন হয়। তো এই হরমোন উৎপাদনেও কিন্তু সাহায্য করে অ্যামাইনো অ্যাসিড। রঞ্জক তৈরি। টাইরোসিন থেকে ত্বকের যে মেলানিন অর্থাৎ রঞ্জক, যে আমাদের ত্বক যে কালো হয় সেটাতে হেল্প করে কে? সেটাতে হেল্প করে আমাদের এই অ্যামাইনো অ্যাসিড। ভিটামিন সংশ্লেষ। যেরকম কি? ট্রিপ্টোফ্যান থেকে ভিটামিন, আ নিকোটিনামাইড ও উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এইগুলোকে IAA, ঠিক আছে? এগুলোকে তৈরি করতে সাহায্য করে আমাদের অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড পুল কি? রক্তে সঞ্চিত অ্যামাইনো অ্যাসিডের ভান্ডারকে কিন্তু অ্যামাইনো অ্যাসিড পুল বলা হয়। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো চলো পরবর্তী স্লাইডে আমরা যাই। যেখানে কি বলেছে? ক্ষুদ্রণী ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আমরা পড়ব, ঠিক আছে? এবার ফ্যাটি অ্যাসিডের ধারণাটা আমরা নেব। ফ্যাটি অ্যাসিড এক ধরনের সরল হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত অম্ল। হাইড্রোকার্বনের শৃঙ্খলযুক্ত অম্ল। ফ্যাটের আদ্য বিশ্লেষণে কিন্তু ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। জীবদেহে এর ভূমিকা কি? আমরা একবারেই পড়ে নেব। যে জিনিসটা যত কম লাগবে সেটা আমরা একবারেই পড়ে নেব। আচ্ছা কোষ পর্দার গঠনে কিন্তু ফ্যাটি অ্যাসিড কাজে লাগে। তারপরে কি? প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে অংশ নেয়। দেহের শক্তির উৎস হিসাবে কিন্তু ফ্যাটি অ্যাসিড কাজ করে। শক্তি যখন তোমার লাগবে, এক্সট্রা শক্তি, তুমি কিন্তু ফ্যাটি অ্যাসিড থেকে শর্করা বেরিয়ে কিন্তু সেই শক্তিটা তোমার কিন্তু কাজে লেগে যাবে। বা সেখান থেকে আমরা ক্যালোরিটা পাবো। সেই ফ্যাটি অ্যাসিড বার্ন করে আমরা ক্যালোরি পাবো। এরপর আসে কি? ফ্যাটি অ্যাসিডের ২ রকম, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড।
ঠিক আছে? তাহলে সম্পৃক্ত কি, অসম্পৃক্ত কি একটা ছকের মাধ্যমে আমরা বুঝে নিচ্ছি পার্থক্যের মাধ্যমে। পরীক্ষায় কিন্তু পার্থক্য তোমাদের তো ওইভাবে আসবে না। তবে হ্যাঁ, ২ নম্বরের যে কোয়েশ্চেনগুলো আসে ক্যাটেগরি 2 সেখানে কিন্তু ইম্পোর্টেন্ট। আচ্ছা, সম্পৃক্ত বনাম অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা কি আমরা একটু দেখে নিই। দেখো, যদি আমরা বন্ধন বা বন্ডসের দিক থেকে দেখি প্রথমত, তাহলে সম্পৃক্তর ক্ষেত্রে কি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিযোজী বন্ধন থাকেই না। এর কোনো কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিযোজী বন্ধন থাকে না সম্পৃক্তর ক্ষেত্রে। কিন্তু অসম্পৃক্তর ক্ষেত্রে এক বা একাধিক, একটা না একাধিকও হতে পারে, দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন থাকে। অবস্থার দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে সাধারণ তাপমাত্রায় সম্পৃক্ত যে ফ্যাটি অ্যাসিড এরা কি থাকে? কঠিন থাকে সাধারণ তাপমাত্রায়। কিন্তু অসম্পৃক্ত যে ফ্যাটি অ্যাসিড সেটা কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। উৎসর বিচারে কি দেখি আমরা? উৎসর বিচারে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড প্রধানত প্রাণিজ ফ্যাট থেকেই তৈরি হয়। এক্সেপশনাল নারকেল তেল। নারকেল তেলেও কিন্তু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। কিন্তু এই যে সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু প্রধানত পাওয়া যায় প্রাণিজ ফ্যাটে। হ্যাঁ, একটা ব্যতিক্রম পাওয়া যেতেই পারে নারকেল তেল, কিন্তু বাদবাকিরা কিন্তু ফ্যাটি অ্যাসিড আমার আসে প্রাণিজ ফ্যাটি অ্যাসিড থেকে কিন্তু পাওয়া যায়। আর অসম্পৃক্ত ক্ষেত্রে কি হয়? প্রধানত উদ্ভিজ্জ যে ফ্যাট সেটাই কিন্তু আমাদের অসম্পৃক্ত অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। উদাহরণ দিয়ে যদি আমরা বিচার করি তাহলে কি? প্রথমত পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড এগুলো কি আমাদের সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম। যদি আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম বলি তাহলে কি? ওলেইক অ্যাসিড, লিওলেনিক অ্যাসিড, তারপরে অ্যারাকিডোনিক অ্যাসিড এগুলো কি আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ছে। এরপরে ক্ষুদ্র অণু নিউক্লিওটাইড সম্পর্কে আমরা জানবো। নিউক্লিওটাইড কি জিনিস? দেখো, নিউক্লিওটাইডের গঠনতন্ত্রটা আমরা আগে জেনে নিই। প্রথমত পেন্টোজ শর্করা ৫ কার্বনযুক্ত। দেখো ৫ মানে কিন্তু পেন্টা। তোমরা জানো পেন্টো মানে কি ৫। তাহলে ৫ কার্বনযুক্ত শর্করা। আরএনএর ক্ষেত্রে রাইবোজ, ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ হিসেবে কিন্তু এই শর্করাটা কাজ করে। ঠিক সেরকম নাইট্রোজেন বেসের সম্পর্কে নিউক্লিওটাইড কি? দেখো, পিউরিন যেরকম অ্যাডেনিন, গুয়ানিন এবং পিরিমিডিন এবং সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এখানে কিন্তু আরএনএ, ডিএনএতে কিন্তু এই হিসেবে কাজ করে এবং ফসফরিক ফ্যাটি অ্যাসিডে কিন্তু এর গঠনতন্ত্র দেখা যায়। তাহলে এই যে জায়গাগুলোতে কিন্তু আমাদের নিউক্লিওটাইডের কাজ আছে। তবে আরো একটা গুরুত্বপূর্ণ যে পরীক্ষা আসার মতো সেটা আমরা জেনে নিচ্ছি। নিউক্লিওটাইড হলো ডিএনএ, আরএনএর গঠনগত একক। ডিএনএ, আরএনএর গঠনগত একক কিন্তু নিউক্লিওটাইড। কোথায় কি কাজে লাগে, কোথায় কিভাবে অবস্থান করে সেটা কিন্তু এই সম্পূর্ণ ছকে কিন্তু বলা আছে। কোথাও আরএনএতে রাইবোজ হিসেবে, কোনো ডিএনএতে ডিঅক্সিরাইবোজ হিসেবে, কখনো অ্যাডেনিন, গুয়ানিন এই হিসেবে কিন্তু আমাদের কাজে চলে লাগে। এরপরে আমাদের পড়তে হবে ক্ষুদ্র অণু শেষ, এবার বৃহৎ অণু শুরু। বৃহৎ অণু সমূহের মধ্যে কি? জটিল শর্করা। জটিল শর্করা কি? দেখো, জটিল শর্করার ধারণা এখান থেকে আমরা বলছি একাধিক সরল শর্করা বিভিন্ন রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে সিম্পলি একদম জটিল শর্করা বা ম্যাক্রো অণু গঠন করে। তাহলে কি? একাধিক সরল শর্করা রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে জটিল শর্করা। শ্রেণীবিভাগ কি? দেখো, এখানে কিন্তু অনেকগুলো শ্রেণীবিভাগ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি কি ১ নম্বরে রাখা হয়েছে ডাইস্যাকারাইড বা ২টি অণুযুক্ত। যেখানে কি বলা যায় মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এটা কি ২টো অণুযুক্ত অর্থাৎ ডাইস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? পলি মানে যেন বহু, ডাই মানে ২টো, পলি মানে বহু। তাহলে পলিস্যাকারাইড যুক্ত যদি আমরা দেখি সেরকম কি শ্বেতসার বা স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এগুলো কি আমাদের পলিস্যাকারাইড। তাহলে পরীক্ষা দিতে পারে যে ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড সম্পর্কে দিতে পারে, সেটাই কিন্তু ডাইস্যাকারাইড মানে ২টি অণুযুক্ত, পলিস্যাকারাইড মানে বহু অণুযুক্ত। ডাইস্যাকারাইডের উদাহরণ সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ এবং পলিস্যাকারাইডের উদাহরণ শ্বেতসার বা স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এগুলো। জীবদেহের ভূমিকা কি? প্রাণীদেহে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন শক্তির আধার হিসেবে সঞ্চিত থাকে। উদ্ভিদের সেলুলোজ কোষ প্রাচীর গঠন করে। তাহলে যেরকম কি এই যে তোমার হচ্ছে আমরা ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইডের ভিতরে উদাহরণ পাচ্ছি, যেরকম হচ্ছে আমাদের কি গ্লাইকোজেন বা তোমার উদাহরণ আমরা পাচ্ছি কি উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ। তো এগুলো কি করে? এগুলো কিন্তু আমাদের প্রাণীদের ক্ষেত্রে যেরকম গ্লাইকোজ শক্তি মানে যকৃৎ ও পেশিতে শক্তির আধার হিসেবে সঞ্চিত থাকে, উদ্ভিদের ক্ষেত্রে সেরকম সেলুলোজ কি করে? কোষ প্রাচীর গঠন করে। অর্থাৎ এদের কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। বাকিরাও অন্যান্য কাজে লাগে। জাস্ট আমি এক্সাম্পল বা একদম টপ পয়েন্ট গুলোই তোমাদেরকে বলছি। এরপরে আসছে এই ডিএনএ এবং আরএনএর পার্থক্য। ডিএনএ, আরএনএ কি? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যদি আমরা অবস্থানের ভিত্তিতে আবার বিচার করি ডিএনএ এবং আরএনএ কে, আচ্ছা তার আগে একবার বলে নিই ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ এর নাম রাইবোনিউক্লিক অ্যাসিড, তার আগে ডিঅক্সি লাগিয়ে দিলেই হয়ে যাবে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ। এর অবস্থান যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রধানত ডিএনএ কোথায় থাকে? প্রধানত কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকে আমাদের ডিএনএ এবং প্রধানত সাইটোপ্লাজমে থাকে আমাদের আরএনএ। তাহলে ডিএনএ কোথায় থাকে? কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকে ডিএনএ এবং প্রধানত সাইটোপ্লাজমে কি থাকে? আমাদের আরএনএ। শর্করার প্রকৃতি কি? শর্করার প্রকৃতি দেখো কি বলেছি, একটা ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, একটা রাইবোজ শর্করা থাকে। নিউক্লিওটাইড পড়ার সময় পড়লাম না? এরপরে কি পিরিমিডিন বেস কি থাকে এখানে? পিরিমিডিন বেস হিসেবে ডিএনএ তে থাকে সাইটোসিন এবং থায়ামিন
এবং আরএনএতে থাকে সাইটোসিন এবং ইউরাসিল। দেখো এতক্ষণ তোমাদের মনে হচ্ছিল যে ওই ভাগগুলো কিসের জন্য বলছিল, এইবার বুঝতে পারছো যে পিরিমিডিন বেস হিসাবে কি থাকে। আচ্ছা, গঠনের দিক থেকে যদি আমি বিচার করি তাহলে এদের পার্থক্য কি? অবশ্যই ডিঅক্সি অর্থাৎ দ্বিতন্ত্রী এবং যেটা হচ্ছে তোমার শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা হচ্ছে একতন্ত্রী। ডি মানে কি? 2। তাহলে ডিঅক্সি মানে দ্বিতন্ত্রী, আর পেঁচানো সিঁড়ির মতন হয়, এই যে পেঁচানো সিঁড়ির মতন হচ্ছে। এবং একতন্ত্রীর ক্ষেত্রে কি মানে আরএনএর তোমার নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। দেখো এখানে দ্বিতন্ত্রী একতন্ত্রী কিছুই বলিনি, মানে শুধু বলেছে মানে এটা অবশ্যই একতন্ত্রী হবে, অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আর একটা জিনিস কি? কাজের ভিত্তিতে যদি আমরা বিচার করি সবথেকে গুরুত্বপূর্ণ যে কি কাজে লাগে, তাহলে যদি আমরা দেখি পরিষ্কার এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষ করার কাজ হচ্ছে আরএনএ। ঠিক আছে? তাহলে যদি আমরা বলি যে এই যে জীবের যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে? তোমরা জানো যে ডিএনএ পরীক্ষা করতে হয়। মানে অনেক ক্ষেত্রে বলে, অনেক কোর্টের কেস হয় যে ডিএনএ পরীক্ষা করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ কি? যে বংশগত বৈশিষ্ট্য সেটা ডিএনএ এর মাধ্যম দিয়ে সঞ্চার হয়। এবং আরএনএ এর কাজ তাহলে কি? আরএনএ এর সেম কাজ তা না। আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা এর প্রধান কাজ। তাহলে ডিএনএ আরএনএ পর্যন্ত আমাদের পড়া হয়ে গেল। আমি আবারও বলছি, ক্লাস তোমাদের যদি ভালো লাগে, আমি কিন্তু মানে পুরো ক্লাসের মধ্যে কোথাও বলিনি, এখন বলছি ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে একটু জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। গ্রুপে আমাদের সাথে কানেক্ট থাকবে। আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো, আমি আবারও বলবো যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি আরেকবার তাও বলে দিচ্ছি। নাম্বারটা 8207092579। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে এএনএম জিএনএম লিখবে, বা এই নাম্বারটা তোমরা নিচেও এখানে বিভিন্ন সময় কিন্তু দেখতে পেয়েছো। এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে এএনএম জিএনএম লিখবে, আমাদের দুর্দান্ত ক্লাস, নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। এর পরবর্তী দিনে আমরা কিন্তু এর পরের যে টপিক, মানে ডিএনএ আরএনএ এর পার্থক্যের পর থেকে যেটা শুরু হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। সম্পূর্ণ এই যে সেকেন্ড চ্যাপ্টারটা, মানে জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 9 এর, এটা আমাদের কিন্তু 4টে ক্লাসে শেষ হয়ে যাবে। একদম কিন্তু হালকায় ছেড়ে দেওয়া হচ্ছে না। 4টে ক্লাস কিন্তু লেগে যাবে এই টপিকটা শেষ করতে। আশা করি তোমরা পুরো ক্লাসটা দেখবে। আর এই 4টে ক্লাসে করার পর এর বাইরে থেকে কিছুই আসবে না। যা বোঝানোর সব বুঝিয়ে দেবো। নোটস পড়লেই পরীক্ষায় তুমি 100% এই টপিক থেকে যে কটা কোশ্চেন আসবে করতে পারবে। ঠিক আছে? তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। আর যারা মক টেস্ট দিতে চাইছো, 20টার বেশি ফুল মক টেস্ট আমরা রেডি করেছি। খুবই ন্যূনতম প্রাইসে এমন একটা প্রাইস রাখা হয়েছে, অবাক হয়ে যাবে। তার সাথে যে সাবজেক্টিভ মক টেস্ট গুলো নেবো, সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে দেওয়া হবে। যারা এখনো গ্রুপ জয়েন করোনি, গ্রুপটা জয়েন করে নেবে। সেখানে ফ্রি অফ কস্ট তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে। এই যে টপিকটা আজকে ক্লাস করলাম, এই টপিকের উপরেও মক টেস্ট নেওয়া হবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।